খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ শুক্রবার 30 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মানুষের মনে গভীর ক্ষত তৈরি হয়েছে, নতুন করে আঘাত দেবেন না, হাইকোর্টের ভৎসনার মুখে রাজ্য। মহিলা কনস্টেবলের হাতে কামড় বসিয়ে দিলেন বিজেপি নেত্রী, তুঙ্গে উঠেছে আলোড়ন। সবুজ বা লাল রঙের চাদর ছিল না, আরজিকর কাণ্ডের পর্দা ফাঁস করলেন ডিসি সেন্ট্রাল। দুর্গাপুরে সিপিএম এর মিছিলে হামলা, কার্যালয় ভাঙচুর, প্রতিবাদে মিছিল ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। বিজেপি নেতৃত্বের সঙ্গে 2 ঘণ্টা বৈঠক রাজ্যপালের, ঝটিকা সফরে নয়াদিল্লিতে পোস্ট। নবান্ন অভিযানে তাণ্ডবের অভিযোগে গ্রেপ্তার যুবক তরুণী, দেবাশিসের চোখে আঘাতের জের। সন্দীপ ঘোষের কেবিনে কেক কাটছে সঞ্জয়, ভুয়ো খবরের জবাব দিয়ে সত্য ফাঁস করল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হামলা চালানোর ষড়যন্ত্র, গ্রেপ্তার 5। জয় শাহকে নিয়ে টুইট, মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের খবরগুলো প্রতিদিন সকালে নিয়মিত শুনতে চান, তাহলে অবশ্যই দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসছি বিস্তারিত খবরে। চাদরের রং ছিল নীল, কেস ডায়েরিতে সম্পূর্ণ ভিডিও এবং ফটোগ্রাফি অ্যাটাচ করা হয়েছে, এমনটাই জানালো কলকাতা পুলিশ। শুধু তাই নয়, এদিন বেশ কয়েকটি অডিও ভাইরাল হয়েছে, তা নিয়েও এদিন মুখ খুলেছে কলকাতা পুলিশ। তাদের দাবি, কখনোই যে এই ঘটনাকে সুইসাইড বলেনি, এদিনের ভাইরাল হওয়া অডিওতে স্পষ্ট বলেও এদিন দাবি করেন আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আরজিকর কাণ্ডের 20 দিন কেটে গিয়েছে, ঘটনার তদন্ত করছে সিবিআই। আর এর মধ্যেই এদিন 3টি অডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও ভাইরাল হওয়া অডিওর সত্যতা যাচাই করেনি দুর্গাপুর সংবাদ, কিন্তু 3টি অডিওতে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এবং অভয়ার বাবা মায়ের প্রথম ফোনালাপ শোনা যাচ্ছে। সেখানেই এক মহিলা, যিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে দাবি করছেন, তাকে বলতে শোনা যাচ্ছে, আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে বা মারা গিয়েছেন, যত দ্রুত সম্ভব হাসপাতালে অভয়ার মা বাবাকে আসতে বলেন ওই মহিলা। শুধু তাই নয়, পরিবারের তরফে এদিন আরও একটি চাঞ্চল্যকর দাবি করা হয়। নির্যাতিতা তরুণীর মা সংবাদ মাধ্যমকে জানান, ঘটনার সময় সবুজ একটি চাদরে ঢাকা ছিল মেয়ের শরীর। আর এ হেন দাবি ঘিরে শুরু হয় বিতর্ক। কোথায় সেই চাদর, প্রশ্ন উঠতে শুরু করে। প্রমাণ লোপাট করা হয়েছে, তা নিয়েও শুরু হয় জল্পনা। যদিও দিনের শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কলকাতা পুলিশের আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি স্পষ্টতই জানিয়ে দেন, সবুজের কোনো অস্তিত্বই নেই। দেহে যে চাদর ঢাকা ছিল সেটার রং ছিল নীলই, অন্য কোনো রঙের এভিডেন্স নেই বলেও জানান কলকাতা পুলিশের ওই আধিকারিক। শুধু তাই নয়, কেস ডায়েরিতে সম্পূর্ণ ভিডিও এবং ফটোগ্রাফি অ্যাটাচ করা হয়েছে, সেখানেও নীল রঙের চাদর আছে বলেও মন্তব্য। এদিন লাল রঙের একটি চাদরের কথাও উঠে আসে। সেই প্রসঙ্গে আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় জানান, ওটি অন্য একটি চাদর, সেটি আগেই সিজার করা হয় এবং সেটি জানানো হয়েছে। ভাইরাল অডিও নিয়ে মুখও খোলেন এই পুলিশ আধিকারিক। জানান, এই ভাইরাল অডিও প্রমাণ যে পুলিশ কখনো এটিকে আত্মহত্যার ঘটনা বলেনি। একটা অংশ থেকে এই বিষয়ে প্রচার করা হচ্ছিল, কিন্তু ভাইরাল অডিওতে স্পষ্ট বলেই জানান ইন্দিরা মুখোপাধ্যায়। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। বুধবার ডিওয়াইএফআই এর মিছিলে এবং দলীয় কার্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে রাস্তায় নামল সিপিএম। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে চলে ধস্তাধস্তি। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু, প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ জেলা ও রাজ্য নেতৃত্ব। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয় মিছিল। মিছিল স্টেডিয়াম হয়ে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত যায়। পুলিশ সেই মিছিলের অনুমতি না দেওয়ায় গান্ধী মোড়ের জাতীয় সড়কের সার্ভিস রোড হয়ে নগর নিগম যাওয়ার চেষ্টা করে। ফের দুর্গাপুরের নগর নিগম মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে সিপিএম কর্মী সমর্থকরা। পুলিশের সাথে শুরু হয় সিপিএম কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে সেই পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেন, দলীয় কর্মীদের উপর নৃশংসভাবে হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা, আবার শান্তিপূর্ণ মিছিলকেই বাধা দিচ্ছে দলদাস পুলিশ। এ ব্যাপারে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। পুলিশ বাধা দিতে এলে প্রতিবাদ হবে। যতদিন না আরজিকরের বিচার পাওয়া যাবে,
ততদিন পর্যন্ত সিপিআইএম এর আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, বর্তমান সময় ইউটিউবে অনেক চ্যানেল থেকে ভুল ভাল বা ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, যা আমাদের সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। কিন্তু দুর্গাপুর সংবাদ সর্বদা আপনাদের কাছে নির্ভুল এবং বিশ্বস্ত খবর পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আমরা প্রতিটি তথ্যের উৎস যাচাই করে সঠিক খবর প্রকাশ করে থাকি। আপনাদের বিশ্বাস আমাদের কাছে অমূল্য। আমাদের সাথে থাকুন এবং অন্যায় ও মিথ্যাচারের বিরুদ্ধে সচেতন হন। ফিরে আসছি পরবর্তী খবরে। আর জি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল বাংলা। ঘটনার পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ভিডিও সামনে আসছে। প্রশ্ন উঠছে কলকাতা পুলিশ এবং আর জি কর হাসপাতালের ভূমিকা নিয়ে। আর এর মধ্যেই সামনে আসলো চাঞ্চল্যকর একটি অডিও বার্তা, যেখানে ঘটনার পর অভয়ার মা বাবাকে মিথ্যে বলতে শোনা যাচ্ছে। ঘটনার পরেই এক মহিলা অভয়ার মা বাবাকে ফোন করেন, বলেন শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে ওর, ইমিডিয়েট চলে আসুন। এহেন বক্তব্য শুনে একেবারেই উদ্বেগে পড়ে যান পরিবারের সদস্যরা। বারবার ফোনের ওপারে থাকা মহিলার কাছে জানতে চান কি হয়েছে ওর, কিন্তু বারবার বলতে থাকেন ওর শরীরটা খারাপ, আপনারা একটু আসতে পারবেন। কিন্তু মেয়ের অসুস্থতার খবর কানে আসতেই আতঙ্ক উদ্বেগ ফুটে ওঠে বাবার গলায়। বারবার মেয়ের কি হয়েছে জানতে চাওয়ায় কিছুটা মেজাজ হারিয়ে ওই মহিলা বলছেন হাসপাতালের ডাক্তাররা আসলেই বলতে পারবে, নম্বর জোগাড় করে জানালা। কিছুক্ষণের মধ্যে ওই নম্বর থেকে ফের ফোন আসে অভয়ার বাবার কাছে। ফের ফোনের ওপারে থাকা মহিলার কাছে জানতে চান মেয়ের কি হয়েছে, এমনকি উনি কে বলছেন সেটাও জানতে চান। জানান তিনি ডক্টর নন, অ্যাসিস্ট্যান্ট সুপার। এরপরেই বাবার প্রশ্ন, ওখানে কোনো ডাক্তার নেই? নিজেকে পরিচয় দেওয়া অ্যাসিস্ট্যান্ট সুপার পাল্টা বলছেন এমার্জেন্সিতে আপনার মেয়েকে নিয়ে আসা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। এই শুনে অভয়ার মাও উদ্বেগে পড়ে যান। মেয়ের জ্বর হয়েছে কিনা বারবার জানতে চান, কিন্তু শুধুই ওই মহিলা জানান যত দ্রুত পারবেন হাসপাতালে চলে আসুন। ফের একবার অভয়ার বাবার কাছে ফোনের ওপারে সেই মহিলা, যিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার হিসেবে পরিচয় দিলেন। তৃতীয় কলে অভয়ার বাবাকে তিনি বলছেন, বারবার বলছিলাম আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে বা মারা গিয়েছেন, পুলিশ রয়েছে, যত দ্রুত সম্ভব হাসপাতালে চলে আসার কথা বলা হয়। এরপর কিভাবে ঘটল এগুলো তা সবারই জানা, কিন্তু 3 বার ফোন করে কেন 3 রকম কথা বলা হলো? তাহলে কি কিছু আড়াল করতেই এমনভাবে বলা হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় যদি আগুন লাগান অসম উত্তর পূর্বও থেমে থাকবে না। এরপরই দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী। দিল্লি পুলিশে অভিযোগ দায়ের, আর জি কর কাণ্ডে বিজেপির আন্দোলনের জেরে মুখ্যমন্ত্রীর মুখে গতকাল বাংলাদেশ প্রসঙ্গ শোনা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। বাংলায় আগুন লাগলে অসম থেকে বিহার উত্তরপ্রদেশও থেমে থাকবে না, দিল্লিও থেমে থাকবে না, আপনার চেয়ারটা টলমল করে দেব। এদিকে বিতর্ক ও সমালোচনার মুখে নিজের গতকালের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রথমেই আমি জোরের সঙ্গে বিষয়টি পরিষ্কার করে দিতে চাই, ছাত্রছাত্রী এবং তাদের আন্দোলনের বিরুদ্ধে আমি একটা শব্দও উচ্চারণ করিনি। আমি তাদের আন্দোলন পুরোপুরি সমর্থন করি, তাদের আন্দোলন যুক্তিসঙ্গত। কিছু লোক যেভাবে আমার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ করছেন, আমি কখনোই তাদের হুঁশিয়ারি দিইনি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমি বিজেপির বিরুদ্ধে বলেছি, আমি তাদের বিরুদ্ধে বলেছি কারণ ভারত সরকারের সাহায্য নিয়ে তারা আমাদের রাজ্যের গণতন্ত্রকে শাসাচ্ছে এবং নৈরাজ্য তৈরির চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রের সাহায্য নিয়ে তারা আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমি তার বিরুদ্ধেই সুর চড়িয়েছি। আমি এটাও স্পষ্ট করতে চাই, ফোর্স করা নিয়ে যে শব্দবন্ধ গতকাল আমি বক্তৃতায় বলেছি, সেটি রামকৃষ্ণ পরমহংসদেবের উক্তি থেকে নেওয়া। প্রয়োজনে কখনো কখনো যে গলা চড়াতে হয়, সেই যুগপুরুষই তা বলেছিলেন। যখন অপরাধ হয় তখন প্রতিবাদী কণ্ঠকে সোচ্চার হতে হয়। সেই আঙ্গিকেই মহাপুরুষ শ্রী রামকৃষ্ণের বাণী অনুসরণ করেই আমি এই কথা বলেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হামলা চালানোর ষড়যন্ত্র, এমনকি এই বিষয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে প্ররোচনা সৃষ্টির অভিযোগ। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়ে চড়ে বসে কলকাতা পুলিশ। শুরু হয় তদন্ত। আর এরপরেই এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত গ্রুপের 2 অ্যাডমিন সহ মোট 5 জনকে গ্রেপ্তার করল বাঁশদ্রোণী থানার পুলিশ। করোনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুধু তাই নয়, ধৃতদের দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনে কেউ বা আর কারা আছে তা নিশ্চিত হতে চাইছেন পুলিশ আধিকারিকেরা। আর সেজন্যই ধৃত 5 জনকে জেরা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল।
আর তার ধৃত ওই 5 জনই খুলেছিল বলে দাবি তদন্তকারী সংস্থার। আর সেখানে একটি ভিডিও মেসেজ পাঠানো হয়, আর তা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হামলার কথা বলা হচ্ছে। এমনকি সেখানে হামলা চালালেই মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে বাধ্য হবেন বলেও ভাইরাল হওয়া ভিডিও বার্তায় শোনা যাচ্ছে। শুধু তাই নয়, হামলা চালানোর জন্য সকলকে জড়ো হওয়ার কথাও বলা হয়েছে। আর এই ভিডিও সামনে আসতেই নড়ে চড়ে বসেছে পুলিশ আধিকারিকরা। ভাইরাল হওয়া ভিডিও সূত্র খুঁজতে নামেন গোয়েন্দারা। তদন্ত করতে নেমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ পান আধিকারিকরা। সেই মতো অভিযান চালিয়ে ওই গ্রুপের অ্যাডমিন সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলেন শুভম সেন শর্মা, বর্ষা ঘোষ, কৃষ্ণা ঘোষ এবং গ্রুপের 2 অ্যাডমিন অরিজিৎ দে ও স্বাগত বন্দ্যোপাধ্যায়। এই 5 জনের বিরুদ্ধে সমাজে ঘৃণা ও অবিশ্বাসের বাতাবরণ তৈরির চেষ্টার অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের শাসক দল এবং অন্যদের মধ্যে বিদ্বেষমূলক সম্পর্ক তৈরির চেষ্টা করা হয়েছে বলেও দাবি পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, আরজি করের ঘটনায় তোলপাড় বাংলা। গত কয়েকদিন আগেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয় বাংলা। এরপরেই হেন ভাইরাল ভিডিও। নবান্ন এবং কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে বাড়ি, রাস্তা এবং অন্যান্য অংশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আরজি কর কাণ্ডে আরও 2 জনের পলিগ্রাফ টেস্ট। বৃহস্পতিবার হাসপাতালের 2 নিরাপত্তা রক্ষীর পলিগ্রাফ টেস্ট করালো সিবিআই। ঘটনার রাতে তাদের সেমিনার রুমের করিডোরে দেখা গিয়েছিল বলে সূত্রের খবর। বৃহস্পতিবার শিয়ালদাহ আদালতে নিয়ে গিয়ে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের 4 তলার নিরাপত্তার দায়িত্বে থাকা 2 নিরাপত্তা রক্ষীর পলিগ্রাফ টেস্ট করার অনুমতি চায় সিবিআই। দুজনেই এই পরীক্ষায় সম্মতি দেন। তারপর দুজনেরই পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। ওই 2 নিরাপত্তা রক্ষীকে এর আগেও দফায় দফায় একাধিকবার জেরা করা হয়েছে। এরপর পলিগ্রাফ টেস্টের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। আজ অনুমতি পেয়েই পলিগ্রাফ টেস্ট করা হয়। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও 7 জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। সেই মতো তাদের পলিগ্রাফ টেস্টও হয়েছে। পলিগ্রাফ টেস্ট হয়েছে এই কাণ্ডে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত সঞ্জয় রায়েরও। সূত্রের খবর, এদের পলিগ্রাফ টেস্টে একাধিক খাপছাড়া জবাব মিলেছে। এই নিরাপত্তা রক্ষীদের বয়ানের সঙ্গে সঞ্জয় ও সন্দীপের বয়ান মিলিয়ে দেখা হতে পারে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় 1 মাস ধরে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা। এই আবহে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি দুর্গাপুর সংবাদ। এই ছবিকে ঘিরে শুরু হয়েছে আলোড়ন। ছবিতে দেখা যাচ্ছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের উপস্থিতিতে একটি কেবিনে সঞ্জয় রায় কেক কেটে জন্মদিন পালন করছে। একজন বহিরাগত হয়েও কেমন করে সরকারি হাসপাতালের অধ্যক্ষের ঘরে প্রবেশ করল সঞ্জয়? হাসপাতালের দুর্নীতির সঙ্গে কি যুক্ত সঞ্জয়? উঠছে প্রশ্ন। তবে এই ছবি দিয়ে যে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের, ছবিটিকে সম্পূর্ণ ভুয়ো দাবি করে তার প্রমাণও তুলে ধরা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আসলে আরজি কর হাসপাতালের এই দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে এখন রাজনীতি শুরু হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি। এই ছবি সহ ফেক নিউজ প্রকাশ্যে নিয়ে এসে কার্যত বিজেপির মুখ বন্ধ করতে তৎপর তৃণমূল কংগ্রেস। গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দলীয় নেতা মন্ত্রীদের সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হতে হবে, আর 5 জন বিরোধী দলের নেতাদের মতোই সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত হতে হবে। এবার বলার পরই যেন কাজ হলো। বেশ কিছু তথ্য পেশ করে ছবিটি নিয়ে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নীলাঞ্জন দাস। এই ছবিতে যিনি কেক কাটছেন তিনি কোনোভাবেই সঞ্জয় রায় নয় বলে তুলে ধরা হলো এক্স হ্যান্ডেলে। এক শ্রেণীর মিডিয়া এই কাজ করছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা নীলাঞ্জন দাস। তাহলে অধ্যক্ষ সন্দীপ ঘোষের কেবিনে ওই ব্যক্তি কে? উঠছে প্রশ্ন। নীলাঞ্জনের দাবি, সত্যিটা হলো ওই কেবিনে অধ্যক্ষ সন্দীপ ঘোষ বসে আছেন ঠিকই, তবে যিনি কেক কাটছেন তিনি সঞ্জয় রায় নন। তিনি হলেন সন্দীপ ঘোষের পিএ প্রসূন চট্টোপাধ্যায়, যিনি ডিইও CMNCH। তিনি কেক কাটছেন সন্দীপ ঘোষের কেবিনে, অথচ সোশ্যাল মিডিয়ায় তাকে চিহ্নিত করা হলো সঞ্জয় রায় বলে। এভাবেই ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। এই ভুয়ো খবরকে ঠেকাতেই এবার জমিয়ে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। যারা এই ধরনের খবর করেছেন বা করছেন তাদের মুখোশ খুলে দেওয়া হয়েছে। এভাবেই সক্রিয় পদক্ষেপ দেখালো তৃণমূল কংগ্রেস। না হলে জনমানসে খারাপ বার্তা যেত। তাই মেয়র রোডের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা কেন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন? পার্টি যখন করছে আপনাদেরও এই কাজ করতে হবে। ভুয়ো ভিডিওর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আমাদের লড়াই করতে হবে। দলে যারা আছেন ব্লক সভাপতি, কাউন্সিলর, বিধায়ক, সাংসদ সকলকে এই কাজ করতে হবে। ওরা ভুয়ো ভিডিও খবর ছড়াচ্ছে।
আমাদের সত্যিটা বলে তার মোকাবিলা করতে হবে। আজ মুখ্যমন্ত্রী নিজেও এক্স হ্যান্ডেলে তার বক্তব্য নিয়ে যে অপব্যাখ্যা ছড়ানো হচ্ছিল তার জবাব দিয়েছেন। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।